যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের পরমাণু শিল্পকে ধুলোয় মিশিয়ে দিতে। বোমা পড়েছে, স্থাপনা কেঁপেছে, বিশ্ব ভেবেছিল তেহরানের পরমাণু স্বপ্ন এখানেই শেষ। কিন্তু ইরান লিখছে ভিন্ন গল্প। তারা বলছে এই হামলাই তাদের আরো শক্তিশালী করে তুলেছে। সত্যি কি তাই? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিস্ফোরক দাবি করেছে। বাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি স্পষ্ট ভাষায় বলেছেন, শত্রুরা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে যুদ্ধে নেমেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তার ভাষায়, প্রতিকূলতা ইরানকে থামাতে পারেনি, বরং দেশটি এখন তার পরমাণু প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতির পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইজাদির দাবি অনুযায়ী শত্রুপক্ষের পরিকল্পনা ছিল বহুমুখী। ইরানকে দুর্বল করা, সরকার উৎখাত করা, দেশকে বিভক্ত করা, তেল সম্পদ ও হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সশস্ত্র বাহিনী ভেঙে দেয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু শিল্প নিশ্চিহ্ন করা। কিন্তু তেহরানের ভাষ্য অনুযায়ী এর একটিও পূর্ণ সফলতা পায়নি। ইরান কিভাবে এগিয়ে যাবে সেই পথে? IRGC বিস্তারিত রোডম্যাপ দেয়নি, কিন্তু ইঙ্গিত স্পষ্ট। শুধু পরমাণু প্রযুক্তি নয়, একই সঙ্গে ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক কৌশলগত প্রতিরোধ শক্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে তেহরান। ইজাদির দাবি, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অগ্রগতি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক জলপথ। ইরানের কৌশলগত হাতিয়ারের মধ্যে এটি এখন সবচেয়ে ধারালো তাস। ইজাদির বক্তব্য অনুযায়ী এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আর সামরিক সক্ষমতার সমন্বয় প্রতিপক্ষের ওপর বিশাল প্রতিরোধমূলক চাপ তৈরি করেছে। বার্তাটা পরিষ্কার, শুধু একটি স্থাপনায় আঘাত এনে ইরানের সামগ্রিক শক্তি ভেঙে ফেলা যায় না, কারণ তেহরানের হাতে রয়েছে একাধিক স্তম্ভ ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা, উপকূলীয় সামরিক সক্ষমতা এবং ভূকৌশলগত অবস্থান। ইজাদি আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ তেহরান এই সংঘাতকে শুধু একটি সামরিক লড়াই হিসেবে দেখছে না, তারা এটিকে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে যাওয়ার বড় গল্পের একটি অধ্যায় হিসেবে তুলে ধরেছে। তবে সবচেয়ে বড় বার্তাটা এসেছে পরমাণু কর্মসূচি নিয়ে। ইরানের অবস্থান স্পষ্ট। হামলা মানে পরমাণু প্রযুক্তির পথ চিরতরে বন্ধ হয়ে যাওয়া নয়, বরং তেহরান এই পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছে। এখন মনে রাখা দরকার, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘদিনের অভিযোগ, এই কর্মসূচির আসল উদ্দেশ্য শুধু বিদ্যুৎ উৎপাদন নয়। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। দুই বর্ণনার মধ্যে ফারাক অনেক, আর সত্যতা যাচাই এখনো একটি বড় আন্তর্জাতিক প্রশ্ন হয়েই আছে। IRGCর এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তেহরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক ভাষায় কথা বলছে না। তারা বলছে সামরিক প্রতিরোধের পাশাপাশি পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির পথও একই গতিতে এগিয়ে নেওয়া হবে। বার্তাটা একেবারে স্পষ্ট, চাপ দিয়ে তাদের থামানো যাবে না। কিন্তু আসল পরীক্ষা এখনো বাকি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামরিক চাপ যদি সত্যিই আবার বাড়ে, ইরান কি সত্যিই আগের চেয়ে শক্তিশালী অবস্থানে ফিরতে পারবে, নাকি এটা শুধুই কূটনৈতিক শক্তি প্রদর্শনের ভাষা? তেহরানের হুমকি, পারমাণবিক শক্তির দরজায় ইরান, একটা প্রশ্ন এখন কাঁপিয়ে দিচ্ছে গোটা মধ্যপ্রাচ্যকে। ইরান কি নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে? তেহরানের শীর্ষ মহল থেকে আসা একের পর এক বার্তা সেই ইঙ্গিতই দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নাকি প্রস্তুত হচ্ছে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনায়। দুই পরাশক্তির এই মুখোমুখি অবস্থান বিশ্বকে ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবের বিরুদ্ধে শক্ত অবস্থান ধরে রাখতে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে ইরান। বার্তাটা স্পষ্ট, তেহরান শত্রুপক্ষকে এমন এক কৌশলগত চমক দিতে প্রস্তুত হচ্ছে, যার জন্য হয়তো মার্কিন প্রশাসন মোটেও প্রস্তুত নয়। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। কিন্তু এই আকস্মিক আত্মবিশ্বাসের উৎস কোথায়? উত্তরটা আছে ইরানের হাতে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামে। প্রায় 60% মাত্রার এই ইউরেনিয়ামের মজুদ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। তাদের যুক্তি সহজ, বেসামরিক জ্বালানি খাতের জন্য এত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজনই নেই। পশ্চিমাদের সন্দেহ, পর্দার আড়ালে অস্ত্র তৈরির পথে এগোচ্ছে তেহরান। যদিও ইরান সরকার বারবার দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য কখনোই সামরিক নয়। প্রশ্ন হলো, এবার কি সেই অবস্থান বদলে যাচ্ছে?
উত্তেজনার আরেকটি স্তর যোগ হয়েছে সরাসরি অভিযোগ থেকে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের জ্যেষ্ঠ সদস্য ফাদা হোসেন মালিকি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র করছে। তার ভাষায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সাংঘর্ষিক পথ বেছে নিতে পারেন, আর যদি সত্যিই যুক্তরাষ্ট্র এমন অস্ত্র ব্যবহার করে তাহলে তা পুরো বিশ্বকে ঠেলে দেবে এক ভয়াবহ যুদ্ধের দিকে। তবে মালিকের ভাষায়, তেহরানও প্রস্তুত, মার্কিনীরা যে অস্ত্রই ব্যবহার করুক, ইরান তার সমান জবাব দিতে প্রস্তুত। কিন্তু ঠিক কি দিয়ে জবাব দেবে ইরান? মালিকের দাবি অনুযায়ী ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে। দেশটির বহু অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তার কথায়, ইরান এখন আর নিছক প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, তারা প্রবেশ করেছে সক্রিয় ও আক্রমণাত্মক পর্যায়ে। বার্তা একটাই, যুক্তরাষ্ট্র যে অস্ত্রই বেছে নিক, তেহরান তার উপযুক্ত জবাব দেবে। তবে এই পুরো বিতর্কের মাঝে একটি বাস্তবতা আরো জটিল হয়ে উঠেছে। ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ঠিক কি অবস্থায় আছে তা নিশ্চিতভাবে জানে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। কারণ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক অভিযানের পর IAEA এর প্রতিনিধিদের উপর নিষেধাজ্ঞা জারি করে তেহরান। ফলে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে বাধাগ্রস্ত হয়েছে সংস্থাটি। অর্থাৎ বাইরের বিশ্বের কাছে এখন তেহরানের পারমাণবিক অবস্থা অনেকটাই অন্ধকারে ঢাকা। আর এই অনিশ্চয়তার মধ্যে বিশ্লেষকরা বলছেন উদ্বেগজনক এক প্রবণতার কথা। ইরানের সামরিক বাহিনীর অভ্যন্তরে নাকি জোরালো হচ্ছে দাবি, মার্কিন আগ্রাসন প্রতিহত করতে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হোক। এমনকি দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাবি ফার্দ পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণ আরও বাড়লে পারমাণবিক অস্ত্রে হাত দিতে দ্বিধা করবে না তেহরান। এই প্রতিটি বার্তা মিলিয়ে একটি স্পষ্ট চিত্র উঠে আসছে। ইরান আর আগের মতো নীরব প্রতিরক্ষামূলক অবস্থানে নেই। তারা এখন প্রকাশ্যে ইঙ্গিত দিচ্ছে সক্ষমতার, হুমকি দিচ্ছে জবাবের, আর আন্তর্জাতিক পরিদর্শকদের কাছে লুকিয়ে রাখছে নিজেদের প্রকৃত পারমাণবিক অবস্থা। প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, এটা কি নিছক কৌশলগত হুমকি, নাকি সত্যিই এক নতুন পারমাণবিক শক্তির উত্থানের সূচনা? একই পৃথিবী, একই পরমাণু অস্ত্র, একই যুক্তরাষ্ট্র, কিন্তু দুই দেশের জন্য দুই নীতি। ইরানকে বলা হচ্ছে, তুমি কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আর উত্তর কোরিয়ার ক্ষেত্রে ওয়াশিংটন যেন বলছে, তোমার হাতে যে অস্ত্র ইতিমধ্যেই আছে সেটিকে এখন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটাই বরং আলোচনার বিষয়। এই বৈপরীত্যই এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বিস্ফোরক প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান যেন তেহরানের সামনে একটি কঠিন আয়না ধরেছে। একদিকে ইরানের পরমাণু কর্মসূচিকে থামাতে সর্বোচ্চ চাপ, অন্যদিকে কিম জং উনের উত্তর কোরিয়ার সঙ্গে আবারও আলোচনার দরজা খোলা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যৌথ সামরিক মহড়া কমানোর সিদ্ধান্ত সেই বার্তারই অংশ। তাহলে প্রশ্ন, ইরানের ক্ষেত্রে এত কঠোরতা আর উত্তর কোরিয়ার ক্ষেত্রে এত বাস্তববাদ কেন? এর উত্তর আছে দুই দেশের পরমাণু কর্মসূচির চরিত্রে। ইরান এখনো এমন একটি পর্যায়ে যেখানে তার পরমাণু সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক চাপ, গোয়েন্দা নজরদারি এবং সামরিক পদক্ষেপ সবকিছুর মাধ্যমে কর্মসূচিকে থামিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওয়াশিংটন মনে করে। অন্যদিকে উত্তর কোরিয়া অনেক দূরে এগিয়ে গেছে। বিশ্লেষকদের অনুমান অনুযায়ী পিয়ংইয়ং এর হাতে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র রয়েছে এবং আরও অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত ফিসাইল উপাদানও রয়েছে। শুধু তাই নয়, সেগুলো বহনের জন্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও উত্তর কোরিয়া তৈরি করেছে। অর্থাৎ উত্তর কোরিয়ার ক্ষেত্রে প্রশ্নটি আর পরমাণু অস্ত্র বানাতে দেওয়া হবে কিনা এখানে এসে থেমে নেই। প্রশ্ন হচ্ছে, অস্ত্র যখন বাস্তবতা হয়ে গেছে তখন সেই বাস্তবতাকে কিভাবে সামলানো হবে? এই পার্থক্যটি ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তেহরান এখন ওয়াশিংটনের দুই ধরনের আচরণ পাশাপাশি দেখছে। একদিকে ইরানকে ঘিরে সর্বোচ্চ চাপ, সামরিক হামলা এবং পরমাণু কর্মসূচি ধ্বংসের প্রচেষ্টা, অন্যদিকে উত্তর কোরিয়ার ক্ষেত্রে আলোচনা, উত্তেজনা কমানো এবং একটি পারমাণবিক রাষ্ট্রের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক তৈরির চেষ্টা। তেহরানের কাছে এই বার্তার অর্থ কি? সম্ভবত খুবই পরিষ্কার। পারমাণবিক সক্ষমতা যদি একবার এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেখানে সেটিকে সামরিকভাবে পুরোপুরি ধ্বংস করা অসম্ভব হয়ে পড়ে, তখন প্রতিপক্ষের নীতিও বদলে যেতে পারে। এটাই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শিক্ষা, আর ইরানও সেই শিক্ষা খুব কাছ থেকে দেখছে। ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের ক্ষেপণাস্ত্র সহযোগিতার ইতিহাস রয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকেরা মনে করেন। ফলে তেহরান যদি পিয়ংইয়ং এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, তাহলে সেটি শুধু পরমাণু কর্মসূচির জন্য নয়, পুরো ইরানি প্রতিরোধ কৌশলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ উত্তর কোরিয়ার সবচেয়ে বড় সাফল্য হয়তো কোনো একটি ক্ষেপণাস্ত্র নয়, সাফল্য হলো ওয়াশিংটনকে এমন একটি বাস্তবতার সামনে দাঁড় করানো যেখানে সামরিক সমাধানের ঝুঁকি কূটনৈতিক সমাধানের চেয়ে অনেক বেশি। আর ইরানও কি ঠিক সেই পথেই হাঁটতে চাইছে? সাম্প্রতিক যুদ্ধের পর প্রশ্নটি আরও তীব্র হয়েছে।
ইরানের পরমাণু অবকাঠামোর ওপর হামলা চালিয়েও যদি তেহরানের বৈজ্ঞানিক জ্ঞান, প্রযুক্তিবিদ, গবেষণা সক্ষমতা এবং কিছু গুরুত্বপূর্ণ উপাদান টিকে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা শেষ হয়নি। কারণ একটি স্থাপনা ধ্বংস করা যায়, একটি ল্যাবরেটরি ধ্বংস করা যায়, একটি ভবন মাটিতে মিশিয়ে দেওয়া যায়, কিন্তু একটি দেশের বৈজ্ঞানিক জ্ঞানকে বোমা মেরে নিশ্চিহ্ন করা যায় না। এটাই ইরানের সম্ভাব্য কৌশলগত সুবিধা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিষেধাজ্ঞা। ইরানের ক্ষেত্রে এখনো আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক চাপ প্রয়োগের কিছু সুযোগ রয়েছে, কিন্তু উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা কাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, কারণ চীন ও রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ং এর সম্পর্ক গভীর হয়েছে। ফলে উত্তর কোরিয়াকে অর্থনৈতিকভাবে চেপে ধরে পরমাণু কর্মসূচি থেকে পিছু হটানো অনেক কঠিন। ইরানের ক্ষেত্রেও যদি একই ধরনের আন্তর্জাতিক সমীকরণ তৈরি হয়, যদি তেহরান আরো শক্তভাবে চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করে, যদি ইরান তার অর্থনীতি, সামরিক প্রযুক্তি এবং পরমাণু অবকাঠামোকে এমনভাবে পুনর্গঠন করে যে পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা কমে যায়, তাহলে ওয়াশিংটনের চাপ দিয়ে থামিয়ে দেওয়া নীতি আরো কঠিন পরীক্ষার মুখে পড়বে। এখানে ইসরায়েলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানের পক্ষে। তেল আবিব মনে করে ইরানকে পরমাণু অস্ত্রের কাছাকাছি যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র পিছু হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার প্রস্তুতি। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি, যে দেশ দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যকে নিজের ঘাঁটি বানিয়ে রেখেছিল, সেই যুক্তরাষ্ট্র এখন নিঃশব্দে গুটিয়ে নিচ্ছে নিজের সেনা। কারণ ইরান 6 মাসের এক যুদ্ধে ইরান যা করে দেখিয়েছে, তাতে ওয়াশিংটনের কৌশলবিদরাও এখন হিসাব কষতে বাধ্য হচ্ছেন। দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন এখন গোটা বিশ্বে আলোড়ন তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আর এই বাস্তবতা মেনে নিয়েই যুক্তরাষ্ট্র এখন অঞ্চলটিতে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে আনার পরিকল্পনা করছে। খোদ ইরানের ভেতর থেকেও এখন এই বাস্তবতার প্রতিধ্বনি শোনা যাচ্ছে জোরালোভাবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘির গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, নতুন আঞ্চলিক বাস্তবতায় মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ দ্রুত কমে আসছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চল থেকে সম্মান বাঁচিয়ে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে। এই একটি বাক্যই বলে দেয় ক্ষমতার সমীকরণ কতটা বদলে গেছে। সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি কতটা বিশাল ছিল। জর্ডান থেকে ওমান পর্যন্ত প্রায় 1,500 মাইল বিস্তৃত এলাকা জুড়ে প্রায় 20টি স্থাপনায় সাধারণত 40,000 মার্কিন সেনা মোতায়েন থাকত। বাহরাইনে ছিল মার্কিন পর্যটন নৌবহরের সদর দফতর। কুয়েত সহ উপসাগরীয় একাধিক দেশে ছিল স্থল ও বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ। এই বিশাল কাঠামো আজ প্রশ্নের মুখে। যুদ্ধ শুরুর আগে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আশঙ্কায় বেশ কয়েকটি ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র। এটাই ছিল প্রথম ইনিংস। এরপর যুদ্ধ চলাকালে কুয়েতের পোর্ট শুয়াইবায় ইরানি হামলায় প্রাণ হারান 6 জন মার্কিন সেনা। 2 শতাধিক মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই বড় যে পেন্টাগনের নীতি বিষয়ক দফতর, জয়েন্ট স্টাফ ও ইউএস সেন্ট্রাল কমান্ড এখন খোলাখুলিভাবে পর্যালোচনা করছে ধ্বংস হওয়া ঘাঁটিগুলো আদৌ আবার গড়ে তোলা হবে কিনা। এদিকে কূটনৈতিক ময়দানেও বদলে গেছে সুরের ধরন। 6 মাস পূর্ণ হতে চলা এই যুদ্ধ কবে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া 60 দিনের প্রাথমিক সমঝোতা স্মারকের মেয়াদও শেষ হয়ে গেছে। এই দ্বিধা বিভক্ত অবস্থানই বলে দেয় চাপে কে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বলেছেন, ইরানের শর্তে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র এখন রীতিমতো মরিয়া। আর ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের জানিয়ে দিয়েছেন, ইরান আলোচনায় প্রস্তুত, কিন্তু আলোচনাকে কখনোই আত্মসমর্পণ ভাবার সুযোগ নেই। অর্থাৎ টেবিলে বসলেও শর্ত ঠিক করবে তেহরান, এই বার্তাই বারবার দিচ্ছে ইরান। চাপ পড়েছে অর্থনীতির ময়দানে। সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করেছে। নতুন নির্দেশ না আসা পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও পরে আমেরিকার প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাশ ইরানকে বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এই টানাপোড়েনি দেখিয়ে দেয় পুরো অঞ্চল এখন এক অনিশ্চিত ভারসাম্যের মধ্যে দাঁড়িয়ে আছে। যে যুক্তরাষ্ট্র একসময় মধ্যপ্রাচ্যকে নিজের কৌশলগত দুর্গ মনে করত, আজ সেই যুক্তরাষ্ট্রের হিসাব করছে কিভাবে সম্মান বাঁচিয়ে সরে যাওয়া যায়। ঘাঁটি ধ্বংস, সেনা হতাহত, আর্থিক চাপ আর কূটনৈতিক অস্থিরতা সব মিলিয়ে এক নতুন বাস্তবতার মুখোমুখি ওয়াশিংটন। প্রশ্ন একটাই, এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় আর মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র নতুন করে কিভাবে আঁকা হয় তা সময় বলে দেবে।